ওকে, তো কাম টু দ্য পয়েন্ট প্লিজ। লেকচার 2 দেখো। লেকচার 2 হলো অনুপাত বিশ্লেষণ। ছোট্ট করে একটু বলে রাখি, বাংলাদেশে বিসিএস বলো, প্রাইমারি বলো, ব্যাংক বলো, শিক্ষক নিবন্ধন বলো, অনুপাত থেকে যে প্রশ্নগুলো হয় তা বেসিক্যালি 6 ধরনের প্রশ্ন পরীক্ষাতে পড়ে। আমি পুরা লেকচার শিটে প্রায় 80টা ম্যাথমেটিক্সটাকে 6টা ক্লাসিফিকেশনে ভাগ করেছি। দেখো, টাইপ 1 এ কি লিখছি, হিরোলাল কুন্ডমার সাথে সাথে একটু পড়ে শোনাতে পারে। টাইপ 1 দেখো, অনুপাতের মৌলিক ধারণা এবং এর প্রকারভেদ, এটা সম্পর্কে ধারণা থাকতে হবে। টাইপ 2, আগে টাইপগুলো দেখা নিচ্ছি, দেখো একটু। টাইপ 2 হলো চতুর্থ সমানুপাত বা অনুপাতের ক্ষেত্রে 4টি রাশি থাকলে উহাদের মধ্যকার সম্পর্ক নিরূপণ করতে হবে। এটার উপরেও চাকরিতে প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে। টাইপ 3 খেয়াল করো, অনুপাতের 4টি রাশিকে 3টি রাশিতে রূপান্তর অথবা সমজাতীয় 2টি রাশিকে 1টি রাশিতে রূপান্তরের নিয়ম। আর টাইপ 4 আছে যে অনুপাতের প্রতিটি অংশকে কিভাবে পরিমাপে প্রকাশ করতে হয়, এই হেডলাইন থেকে বেশি প্রশ্ন এসেছে। টাইপ 5 হলো অনুপাতের বিদ্যমান মিশ্রণের সাথে কোনো একটি জিনিস কি পরিমাণ মিশালে নতুন যে অনুপাত সৃষ্টি হয় তার পরিমাণ ক্যালকুলেশন করা। সকল বিসিএস এর হেডলাইনই হলো টাইপ 5। আর সব থেকে কঠিন টাইপ হলো টাইপ 6, যেটা ব্যাংকে আসতে দেখা গেছে, এখনো বিসিএস এ পড়েনি। মিশ্রণের প্রকৃত মূল্য বা গড় ক্রয় মূল্য দেওয়া থাকবে, সেখান থেকে কি অনুপাতে দুটি ভিন্ন ভিন্ন জিনিস মিশ্রণ করতে হবে তার পরিমাণ ক্যালকুলেট করা। তো আমরা টাইপ 6 ধরনের ম্যাথমেটিক্স যদি অনুপাত থেকে পারি, এর বাইরে আর কোনো ম্যাথমেটিক্স বাংলাদেশে এখনো আসেনি। তো আসো টাইপ 1, আমরা 1 নম্বর টাইপ থেকে শুরু করতেছি। সবাই একটু সাইলেন্সলি শুনবে, যার যার কথা আছে ক্লাস শেষে কথা বলবে এট দি এন্ড অফ দ্য ক্লাস। তো টাইপ 1 দেখো, অনুপাতের মৌলিক ধারণা। আমরা অনুপাত কাকে বলে সেটা লিখে রাখতে একটু ছোট্ট করে দেখো। সবাই খাতা কলম ওপেন করে রাখবে, আমি বুঝাই দিব। তো আমি যদি কথাগুলো এবার লিখে দিয়েছি শিটে, দেখো অনুপাতের মৌলিক ধারণা আমি 1 নম্বর লাইনে লিখেছি। দেখো, অনুপাত মূলত এক ধরনের ভগ্নাংশ। ঠিক এক্স্যাক্টলি এই লাইনটা পরীক্ষাতে দুবার পড়েছে। একবার প্রাইমারিতে পড়েছে অনুপাত এক ধরনের কি, আবার ব্যাংকে পড়েছে রেশিও ইজ এ কাইন্ড অফ হোয়াট। তো রেশিও বা অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ, ইজ এ কাইন্ড অফ ফ্র্যাকশন, এটা বাংলাদেশ ব্যাংকে পড়েছে। তাহলে অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ, এটা ব্যাখ্যাটা কি একটু খেয়াল করো। এক্সাম্পল যেমন 2:3 যদি আমরা যেটাকে লিখি, এই একই জিনিসটাকে আমরা 2/3 ও লিখতে পারবো। ভালো করে সবাই বুঝে নাও। তাহলে 1:7 এটাকে আমরা ইচ্ছা করলে 1/7 ও লিখতে পারবো। তাহলে তার যদি লেখা যায়, তাহলে 4/5 কে কি 4:5 লেখা যায়? সবাই কি বুঝতে পারছো আমার কথা? হিরোলাল কুন্ডু, অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ, তাহলে নিশ্চয় ভগ্নাংশ হলো এক ধরনের অনুপাত। জি স্যার। সবার কাছে ক্লিয়ার এটা? কাজেই আমরা অনেক ম্যাথমেটিক্স ফেস করবো যেখানে বলা থাকবে লব ও হরের অনুপাত, অথবা লব ও হরের ভগ্নাংশটা লেখা থাকতে পারে 4/5। 4/5 মানে বেসিক্যালি 4:5, অথবা 4:5 মানে 4/5। তবে আশা করি বুঝতে পারছো, অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ, একইভাবে ভগ্নাংশ হলো এক ধরনের অনুপাত। এরপরে 2 নম্বর লাইনটা কি লেখা আছে দেখো, অনুপাতকে সর্বদাই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ মানে কি হিরোলাল? অনুপাতকে সর্বদাই লঘিষ্ঠ আকারে লসাগু। প্রকাশ, নো, কে বলতে পারে অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ ছোট। করতে হবে মানে কি? ছোট আকারে স্যার। যত ছোট করা যায়। একটু খেয়াল করো ছোট্ট করে। পরীক্ষাতে পড়েছে 105, সাপোজ পড়েছে 105:15। তো স্টুডেন্ট ক্যালকুলেট করার পরে তার এইটা ক্যালকুলেশন এট দ্য এন্ড অফ দ্য ডে ক্যালকুলেশন করে তার উত্তর হয়েছে 105:15। তো সে কি এটাকে উত্তর হিসেবে রাখতে পারবে, নাকি অনুপাতের নিয়ম হলো অনুপাতকে সর্বদাই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে? তাহলে এটাকে উত্তর হিসেবে রাখার কোনো সুযোগ নেই। আমাদের দেখতে হবে উভয় সংখ্যাকে সমান সংখ্যা, উভয় অনুপাতকে, উভয় রাশিকে সমান সংখ্যা দ্বারা ভাগ করে, এটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়। এমন কোনো ডিজিট আছে দেখো তো দুটোর মধ্যে? নিশ্চয়ই তোমাদেরকে পড়িয়েছি, উভয়কে 5 দিয়ে ভাগ করা যায়। কত দিয়ে? 5 দিয়ে ভাগ করা যায়। স্যার। কোন সংখ্যার শেষে 5 থাকলে 5 দিয়ে ভাগ করা যায়। স্যার। 3×5 = 15, সরি 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 5 থেকে 5 আর 3×5 = 15। আর আরো ভাগ করা যায়, আর কি ক্যালকুলেট করা যায়? আরো যাচ্ছে দেখো, 101 স্যার। 3×1 = 3, 3×7 = 21। তাহলে এখন স্টুডেন্ট ম্যাথমেটিক্স ক্যালকুলেট করার পরে ফাইনালি তার উত্তর এসেছে 105:15। বাট অপশনে সে এটা খুঁজে পাবে না ম্যাক্সিমাম টাইম, বিকজ অনুপাতের নিয়মে হলো অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। লঘিষ্ঠ মানে উভয়কে সমান সংখ্যা দিয়ে ভাগ করে যত ছোট করা যায়। তাহলে কারেক্ট আনসার হলো 7:1। সবার কাছে ক্লিয়ার? তাহলে যে দুটা লাইন একটু শেখালাম, একটু বলো দেখি, একজন মুখস্থ বলো দেখি কোন দুইটা লাইন আমরা শিখলাম। বলো একজন ইংলিশ।
অনুপাত মূলত এক ধরনের ভগ্নাংশ। অনুপাতকে সর্বদাই লঘিষ্ঠ আকারে প্রকাশ প্রকাশ করে। করতে হয়। ফাইন। তো আমাদের টাইপ 1 হেডলাইনে লেখা আছে অনুপাতের মৌলিক ধারণা এবং এর প্রকারভেদ। অনুপাত কত প্রকার এই জাতীয় প্রশ্ন বিসিএস বা পিএসসিতে পড়ার কোনো সুযোগ নেই। আর আমরা প্রকারভেদ বলতে এক্স্যাক্টলি আমাদের যে যে প্রকার সম্পর্কে ধারণা থাকা দরকার আমি সেগুলোই আলোচনা করার চেষ্টা করছি। দেখো পরীক্ষাতে প্রশ্ন এসছে অনুপাত থেকে, লঘু অনুপাত থেকে আর গুরু অনুপাত থেকে। সরল অনুপাত কোনটাকে বলে? যে অনুপাতের দুটি রাশি থাকে তাকেই মূলত সরল অনুপাত বলে। আর আমরা শিখবো লঘু অনুপাত কোনটাকে বলে আর গুরু অনুপাত কোনটাকে বলে। সেটা লেখা আছে, তোমরা শুধু বুঝে নিলে হবে। আমি 2 নম্বর আর 3 নম্বরটা ব্যাখ্যা দিচ্ছি। দেখো কোনটাকে লঘু অনুপাত বলে। লঘু শব্দের অর্থ কি একটু বলো, কে বলতে পারো? লঘু শব্দের অর্থ কি আর গুরু শব্দের অর্থ কি? আমরা প্রায় পড়ি লঘু দণ্ড মানে ছোট্ট শাস্তি, হ্যাঁ, আর গুরু দণ্ড মানে মেজর পেনাল্টি, যেটাকে ডেথ সেন্টেন্স বলা হয়। লঘু অনুপাত আর একটা কথা বলছি গুরু অনুপাত। হ্যাঁ, লঘু অনুপাত কোনটাকে বলে একটু বলে দিই। অনুপাতের দুটি রাশির মধ্যে প্রথম রাশির মান ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। লঘু মানে ছোট। দুটো রাশির মধ্যে প্রথম রাশির মান ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। আর দুটি রাশির মধ্যে প্রথম রাশির মান বড় হলে তাকে গুরু অনুপাত বলে। একই অনুপাত যদি প্রথমটার মান বড় করে লিখতাম তাহলে তাকে গুরু অনুপাত বলে, আর প্রথমটার মান ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। আই রিপিট, লঘু অনুপাত কোনটাকে বলে? দুটি রাশির মধ্যে প্রথম রাশির মান ছোট হলে তাকে লঘু অনুপাত বলে, আর গুরু অনুপাত প্রথমটার মান বড় হলে তাকে গুরু অনুপাত বলে। প্রশ্ন হলে এটা জানতে হবে, কেন শিক্ষক নিবন্ধনে পড়েছে দেখো পরীক্ষাতে। ওকে, তো 4টা প্রশ্নের উত্তর করি, একটু পড়ে শোনাবে একজন। আলমগীর হোসেন, একটু পড়ো দেখি। প্রাইমারিতে পড়েছিল কোশ্চেন নাম্বার 1। আলমগীর হোসেন একটু পড়ে শোনাও। আলমগীর কি শুনতে পাচ্ছ নাকি? সে মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে লাইন। ওকে, তো পড়ো, যেহেতু একজন উইলিংলি পড়ো। সালমা সুলতানা পড়ো। অনুপাত কি? অনুপাত এক ধরনের ভগ্নাংশ। হ্যাঁ, খ নম্বর একটি ভগ্নাংশ। 2 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষক নিবন্ধন। গুরু অনুপাত কোনটি? গুরু অনুপাত কোনটাকে বলে বলো দেখি। স্যার গুরু অনুপাত কে বলতে পারো? স্যার 10-এর 10 স্যার ঘ নাম্বার হবে 10 10:7। সবাই সবাই আশা করি বুঝতে পারছো। অনুপাতের দুটি রাশির মধ্যে প্রথমটার মান বড় হলে তাকে গুরু প্রথমটি যদি অনুপাত বড় বলে, হয়, হ্যাঁ। আর প্রথমটা ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। প্রথমটার মান বড় হলে তাকে গুরু অনুপাত বলে, আর প্রথমটার মান ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। আই রিপিট। তো এই ভগ্নাংশ আকারে থাকলে অনেক ছাত্র কনফিউজ হয়ে যায়, এই কারণে ছোট্ট করে একটু বলে দিই। 2 নম্বরের অপশন গ ব্যাখ্যা দিয়ে দিচ্ছি দেখো। তো তোমরা যেটা করবে, যদি কখনো ভগ্নাংশ আকারে থাকে, যেমন 1/7 আছে, 1/7 মানে এটা তো আসলে তুমি এটা ভাগ করে নেবে, অথবা অ্যাকচুয়াল যে নিয়ম সেই নিয়ম অনুসারে এটা গুণ করলে তোমার এইভাবে গুণ করার নিয়ম। 9 কে 9, 7 7 49, 9 কে 9, 7 7 49, 1:7। এটা লঘু অনুপাত। অনুপাতের অ্যাকচুয়াল প্যাটার্ন হলো এইভাবে গুণ করা, আগে এটা না আগে এটা। সেভাবে তুমি ক্যালকুলেট করে নিতে পারো 1 নম্বর অপশন, তাহলে বুঝতে পারবে। ওকে, তো এরপরে কোশ্চেন নাম্বার 3 দেখো, মিশ্র অনুপাত কোনটাকে বলে? আমি এটা এখানে 5 নাম্বার দেখো সুন্দর করে লিখে রাখতে দেখো। একাধিক সরল অনুপাতের পূর্ব রাশির গুণফলকে পূর্ব রাশি আর উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে মিশ্র অনুপাত বলে। তাহলে সঠিক উত্তর হলো 5, 7 আর 3 সবগুলো প্রথমটা গুণফল অনুপাত, সবগুলো দ্বিতীয় রাশির গুণফল। আশা করি পারবে। দ্বিগুণ অনুপাত কোনটাকে বলে? উভয় রাশির বর্গকে দ্বিগুণ অনুপাত বলে। এখান থেকে ক্রিয়েটিভ কোনো থিঙ্কিং নাই। তাহলে আমাদের বেসিক যে ধারণা নিতে হবে সেটা আমরা বুঝে গেছি। অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ এবং অনুপাতকে সর্বদাই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এরপর টাইপ 2 তে চলে যাচ্ছে আমরা। টাইপ 2, স্যার মিশ্র অনুপাত কি বললেন, এটা বুঝতে পারিনি। মিশ্র অনুপাত আমি দেখো লিখে রাখছি, শিটে লিখে রাখছি যে সবগুলো পূর্ব রাশির গুণফল অনুপাত, সবগুলো উত্তর রাশির গুণফল। আমি কি করে দিব হোয়াইট বোর্ডে? জি স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 দেখো, বুঝতে পারেনি যেহেতু আমি কোশ্চেনটা আগে লিখছি দেখো। 5:18, এরপরে আছে দেখো 7:2, আরো থাকতে পারতো 3:6, আরো যদি থাকতো কোনো অসুবিধা নেই। সবগুলো পূর্ব রাশির গুণফল 5, 7 আর 3, তার সাথে 35, 3 35 সম্ভবত 105, 18 দুগুণে 36, 6 36, 216। আশা করি বুঝতে পারছো। সবগুলো প্রথম রাশির গুণফল অনুপাত, সবগুলো দ্বিতীয় রাশির গুণফল। এখন এটা কি উত্তর বলা ও যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এটাকে বুঝতে উত্তর পারছি। বলা আসলে যাবে না, কথা কারণ একটু আমরা বেঁধে বেঁধে যাচ্ছিল তো, এই কারণে। এটাকে উত্তর বলা যাবে না, কারণ হলো অনুপাতের নিয়ম হলো অনুপাতকে সর্বদাই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ লঘিষ্ঠ আকারে, মানে হ্যাঁ লঘিষ্ঠ আকারে। উভয়কে সমান সংখ্যা দ্বারা ভাগ করে যত ছোট করা যায়।
তো 105 কে আমরা দেখলাম এখানে 6 আর 1 7 আর 2 9 3 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়। 3 3 9 হাতে থাকে 1 15 3 5 15 আর এটাকে 3 7 21 3 2 করে 6। দেখো 35 টু 72 সম্ভবত এ পর্যন্ত এটা ক্যালকুলেট করা যায়। 35:72 এটা অপশনে আছে, সম্ভবত অপশন গ ইজ দ্য কারেক্ট জি আনসার। স্যার বুঝতে পারছি। আশা করি বুঝতে পারছো। মিশ্র অনুপাত 3টে না, রাশি আরো থাকতে পারে। আমাদের নিয়ম হলো সবগুলো প্রথম রাশির গুণফল, অনুপাত জি সবগুলো দ্বিতীয় রাশির গুণফল। আশা করি বুঝতে পারছো। টাইপ 2 দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপে আমরা দেখছি 30তম বিসিএস কোশ্চেন এসেছে, 15তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন এসেছে। তো টাইপ 2 একটু হেডলাইন একটু পড়ে শোনাও দেখি। বিপিন কুমার কি শুনতে পাচ্ছ? বিপিন কুমার, চতুর্থ জি স্যার, সমানুপাতে শুনতে বা পাচ্ছি। হ্যাঁ বিপিন, টাইপ 2 একটু হেডলাইন কি লেখা আছে পড়ে শোনাও সবাই। চতুর্থ সমানুপাতে বা অনুপাতের ক্ষেত্রে 4টি রাশি থাকলে ইহাদের মধ্যকার সম্পর্ক। ওহাদের মধ্যকার সম্পর্ক। তো আমি একটু বলে দিই সম্পর্কটা, সবাই আমার সাথে সাথে একটু দেখো। লেকচার শিটটা দেখো, হোয়াইট বোর্ডটা দেখো। অনুপাতের ক্ষেত্রে 4টি রাশি থাকলে বা চতুর্থ সমানুপাত, এটা দুইটা ল্যাঙ্গুয়েজ। যেটাকে চতুর্থ সমানুপাত বলে সেটাকেই বলেছি আমি। অনুপাতের ক্ষেত্রে 4টি রাশি থাকলে উহাদের মধ্যকার সম্পর্ক। সম্পর্ক বেসিক্যালি কার সাথে কার, আমি শিটে লিখে রাখতে দেখো, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। বিষয়টা কেমন একটু খেয়াল করো। এক্সাম্পল 1 আমরা একটা দেখো হোয়াইট বোর্ড দেখি সবাই। অনেক সময় প্রশ্ন করতে এইভাবে আমার কাছে জানতে চাইবে 2:3:4:x হলে x এর মান কত। তো কয়টা রাশি আছে সবাই একটু বলো। এই অনুপাতে রাশি আছে 4টা। এটার নাম হলো চতুর্থ সমানুপাত। তো চতুর্থ সমানুপাতের সূত্র হলো অনুপাতে 4টে রাশি থাকলে কার সাথে কার সম্পর্ক। আমি সূত্র লিখে রাখতে দেখো লেকচার শিটে, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। প্রথম রাশি 2 আর চতুর্থ রাশি হলো x, দাঁড়িপাল্লার এক পাশে লিখতে হবে ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। সবাই মুখস্থ করি আমার সাথে সাথে। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আর হোয়াইট বোর্ডটা দেখো আমার সাথে সাথে মুখস্থ করো। বা 2x ইকুয়াল টু 3 4 12। অতএব x ইকুয়াল টু 12কে 2 দিয়ে ভাগ করলে 6 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে x এর মান হওয়ার কথা ছিল 6। কার মুখস্থ হয়েছে সূত্রটা একটু বলো দীপা দেখি। চতুর্থ সমানুপাত বা অনুপাতের ক্ষেত্রে 4টি রাশি থাকলে কার সাথে কার সম্পর্ক। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে সবাই একটু করে দেখাও দেখি একটা। 15তম শিক্ষক নিবন্ধন কোশ্চেন নাম্বার 5, এটা একটু সলভ করো তো দেখি কার কত উত্তর আসে। 5 নাম্বার কোশ্চেন। আশা করি হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, ম্যাথমেটিক্সটা দেখতে পাচ্ছ লেকচার শিটে। কোশ্চেন নাম্বার 5। স্যার 20 আনসার। জি স্যার, 20 আনসার। চতুর্থ সমানুপাতে, স্যার 20 আনসার হবে। ইয়েস ফাইন। ম্যাক্সিমাম পার্সে দেখো 4:8 যারা একটু নতুন স্টুডেন্ট আছে একটু দেখবে ধৈর্য ধারণ করে। 4:8:10 এর চতুর্থ সমানুপাতিক কোনটি। মানে 3টে রাশি দিয়ে আছে, একটা মিসিং আছে, বলছে 4 নম্বরটার মান কত। তো যেটা অজানা থাকবে আমরা সবসময় ধরে নিব ওইটা হলো x। আমি লিখেছি দেখো 4:8:10:x। চতুর্থ সমানুপাত ধরে নিলাম 4 নম্বরটার মান হলো x। তাহলে আমাদের সূত্র অনুসারে বা সূত্র মতে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি 4 গুণ x সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি 8 গুণ 10। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। অতএব x ইকুয়াল টু 8 10কে 80, এই 4 অপোজিটে গেলে ভাগ হয়ে যায়, 4 20 80। হ্যাঁ, সবাই কি পারছো এটা? আশা করি পারছো। তাহলে 30তম বিসিএস এর কোশ্চেন নাম্বার 7 সলভ করে দেখো। 7 নাম্বার। খাতা কলম থাকবে, সবাই পড়তে বসলে পড়ার রুলসই হলো নিশ্চয়ই খাতা কলম নিয়েই পড়তে বসবে। স্যার 12 হবে স্যার। 12 12। সবার কাছ থেকে উত্তরটা প্রত্যাশা করছি। সবাই 12 একবার করে ক হবে। রেসপন্স করবে, কারণ 12ই হবে। 12। তো দেখো তাহলে কোশ্চেন নাম্বার 7 হোয়াইট বোর্ডটা দেখো, একই সাথে ম্যাথমেটিক্সটা দেখো। আশা করি এটা পারছো সবাই। বলতে 3 একটি অনুরাশি, 9 আরেকটি রাশি, 4 একটি রাশি, এর চতুর্থ সমানুপাতটার মান কত। তো সেই চতুর্থটা ধরে নিব, সেটা হলো x। অনেক সময় x তা উল্লেখ করে দিব, অনেক সময় এভাবেও দিতে পারে। তো আশা করি এটা পারছো। প্রথম রাশির সাথে 4 নম্বরটা সম্পর্ক আশা করি এতক্ষণে বুঝে গেছো। দ্বিতীয় গুণ তৃতীয় অর্থাৎ 4 নং 36। অতএব x ইকুয়াল টু 36কে 3 দিয়ে ভাগ করলে 3 12 36। So 12 is the correct answer.
তো তাহলে চতুর্থ সমানুপাত বা অনুপাতের ক্ষেত্রে চারটে রাশি থাকলে উহাদের মধ্যকার সম্পর্ক আমরা এটা জানি, তারপরও মাঝে মাঝে পারি না। কোনটা পারি না দেখো, কোশ্চেন নাম্বার 9 সলভ করে দেখো, দেখি কে পারবে। যে পারবে সে রেসপন্স করবে। কোশ্চেন নাম্বার 9। 4 হবে ক নাম্বার? না, 4 না। এনিবডি এলস? একটু চেষ্টা করো। 14। 14 একজন বলেছে। এনিবডি এলস? আর কেউ পারবে? তাহলে দেখো, দ্য মোস্ট টাফ টাইপ অফ ম্যাথমেটিক্স ফ্রম কোশ্চেন টাইপ 2, এই 2 নম্বর টাইপ থেকে সব থেকে কঠিন ধরনের ম্যাথমেটিক্স হিসেবে কোশ্চেন নাম্বার 9 আসতে পারে, যেখানে চারটে রাশির মধ্যে দুইটা মিসিং আছে। আমরা তো এতক্ষণ দেখলাম যে চারটে রাশির মধ্যে তিনটে দেওয়া থাকে, একটা মিসিং থাকে। জি একটা স্যার, মিসিং 14 থাকে হয়েছে। খুব সহজ হচ্ছিল, বাট এখানে দুইটা মিসিং আছে। দেখো বলছে 7 এবং 28 এর মধ্যে সমান অনুপাত কত হবে। মধ্যে সমানুপাত মানে হলো মাঝখানে দুটো অনুপাত আছে, দুটোই সমান। এই জায়গাটা এই ভাষাগত কারণে ছাত্ররা পারেনি। একটা হলো 7 আর একটা হলো 28। বলা হয়েছে এর মধ্য সমান অনুপাতের মান কত। তো মাঝখানে দুটো অনুপাত আছে, দুটোই সমান। তো আমার ছাত্ররা ধরে নিয়েছে দুটোই এক। দুটোই যেহেতু সমান, একটা এক্স একটা ওয়াই ধরার সুযোগ নেই, দুটোই সমান। মধ্য সমান অনুপাত এর মান হলো দুটো এক্স। তো এই জায়গাটাতে সমস্যা, যে অনুপাতের রাশি থাকতে হবে হয় দুইটা নয় চারটা, তিনটে থাকার আসলে সুযোগ নেই। এখানে দুইটা মিসিং ছিল। আশা করি সবাই বুঝতে পারছো, দুইটা মিসিং আছে, দুটোই সমান, কাজে দুটোই ধরে নিয়েছি। আর সূত্র তো তোমরা নিশ্চয়ই জানো, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এক্স গুণ এক্স। 7 আর 28 গুণ করে কত হচ্ছে 196, ইকুয়াল টু এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। আমাদের বলেছে মাঝখানেরটা ভ্যালু কত কত। তো আমরা জানি স্কোয়ারকে উঠানোর জন্য উভয় পক্ষকে স্কোয়ার রুট করতে হয়। তাহলে এক্স ইকুয়াল টু 14 196। সবাই কি বুঝতে পারছো? তাহলে মাঝে যে দুটো ভ্যালু আছে, দুটোর মানই হলো 14। ক্লিয়ার সবার কাছে? টাইপ 1 টাইপ 2 আশা করি কারো কোনো প্রশ্ন নেই, দুইটা টাইপই কমপ্লিট হয়েছে। টাইপ 3 একটু খেয়াল করো সবাই। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হেডলাইন, আমাদের মাহমুদুল আছে যারা ব্যাংকে পরীক্ষা দেয়, ব্যাংকে ম্যাক্সিমাম ব্যাংকে এই হেডলাইন থেকে প্রশ্ন আসে। টাইপ 3। টাইপ 3 দেখো লেখা আছে অনুপাতের চারটি রাশিকে তিনটি রাশিতে রূপান্তর করার নিয়ম, অথবা সমজাতীয় দুটি রাশিকে একটি রাশিতে রূপান্তর করার নিয়ম। চারটি রাশিকে তিনটি রাশিতে রূপান্তর করব, অথবা সমজাতীয় দুটি রাশিকে একটি রাশিতে রূপান্তর করার নিয়ম। আমি হোয়াইট বোর্ডে একটা এক্সাম্পল আগে করে দেখাচ্ছি, দেখো। তারপরে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো লেকচার শিটের কোশ্চেন নাম্বার 11 থেকে 11 প্রাইমারিতে পড়েছে, 12 প্রাইমারি কোশ্চেন, 15 নম্বর আছে দেখো শিক্ষক নিবন্ধনে পড়েছে, 19 নম্বর শিক্ষক নিবন্ধনের প্রশ্ন সোনালী ব্যাংকের একটা কোশ্চেন দিয়েছি। তো 29 পর্যন্ত 11 নম্বর থেকে 29 নম্বর পর্যন্ত একই নিয়মের ম্যাথমেটিক্স, আমরা শুধু নিয়মটা শিখে নিব। হেডলাইনটা একটু ভালো করে বুঝো সবাই। অনুপাতের চারটি রাশিকে তিনটি রাশিতে রূপান্তর করার নিয়ম। তো আমি লেকচার শিটের কোনো ম্যাথমেটিক্স আমরা আগে এখানে একটা দিচ্ছি, দেখো একটা এক্সাম্পল হোয়াইট বোর্ডে সবাই দেখো। সাপোজ বলা হলো a is to b equal to 1 is to 2, আর b is to c equal to বলা হলো 2 is to 3 বা 3 is to 4 হলে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে a is to b is to c equal to what। ভালো করে বুঝে নাও, রাশি ছিল চারটা, এর মান ছিল 1 অংশ, বির মান ছিল 2 অংশ, পরে আবার বি 3 অংশ, সি হলো 4 অংশ। এই চারটি রাশিকে তিনটি রাশিতে রূপান্তর করার নিয়ম, অথবা অন্যভাবে বলা যায় দুটি রাশিকে একটি রাশিতে রূপান্তরের নিয়ম। দুটি রাশি কেন? কারণ এই ধরনের প্রশ্নে সাধারণত যে কোনো একটা ডিজিট দুইবার থাকে। যেমন এখানে খেয়াল করো, এ কিন্তু একবার আছে, বি আছে দুইবার, অনলি বি দুইবার আছে, এ কিন্তু একবার আছে, সিও একবার আছে। এই কারণে ভাষাটাকে অন্যভাবে বলা যায় যে দুটি রাশিকে একটি রাশিতে রূপান্তরের নিয়ম। এ যেহেতু একবার আছে, সি যেহেতু একবার, এ আর সি নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা একটাই, বি একবার বলেছে 2 অংশ, একই বি আর একবার বলেছে 3 অংশ। এই জন্য এটা রিটেনও করা যেতে পারে, শর্টকাটও করা যেতে পারে। আমি দুইটা নিয়মই দেখাচ্ছি, দেখো কার কোনটা ভালো লাগে। তো টেকনিকটা দেখলে আর রিটেনার করতে ছাত্রদের ইচ্ছা করে না জানি। তো টেকনিকটা দেখি, তাহলে হেডলাইনটা আশা করি সবাই বুঝতে পারছো, চারটি রাশিকে তিনটি রাশিতে রূপান্তর করার নিয়ম। তো নিয়মটা সবাই একটু খাতায় লিখে রাখো, চারটি রাশিকে তিনটি রাশিতে কনভার্ট করার টেকনিক। টেকনিকটা সবাই একটু লিখে রাখো ছোট্ট করে। টেকনিক হলো, টেকনিকটা কি বলো দেখি? দ মেথড। দ মেথড। হ্যাঁ, দ মেথডেই করতে হবে, বাট তারপরেও মাঝে মাঝে প্রশ্ন যদি ঘোরায় দেয়, আমাদের অনেকের উত্তর মেলে না, সেক্ষেত্রে কি করণীয় আমি একটু বলে দিচ্ছি। টেকনিক লিখে রাখো সবাই, খাতায় একটু লিখে রাখো, টাইপ 3 টেকনিক লিখে রাখো, দ মেথড। ম্যাথগুলো সলভ করতে হবে দ মেথড।
দ মেথড জিনিসটা কেমন একটু দেখাই দিচ্ছি। দেখো দ এর বাহু আছে তিনটা। হ্যাঁ, দেখো দ হলো প্রথম বাহু, এটা ভালো করে দেখে নাও হোয়াইট বোর্ড সবাই। এটা হলো প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু। তাহলে এটা হলো প্রথম বাহু 3 একে 3, দুইবার দেখবে যারা নতুন। এরপরে দ্বিতীয় বাহু হলো 3 দুগুণে 6, তারপরে এটা হলো 4 দুগুণে 8। 3:6:8 is the correct answer. অর্থাৎ A:B:C। আমি আরেকটা দেখাচ্ছি, এরপরে তোমাদেরকে করতে দিই। ভালো করে বুঝে নাও কিভাবে হয়েছে এটা। আমি আরেকবার দেখাচ্ছি ম্যাথমেটিক্সটা দ মেথডে কিভাবে এটা ক্যালকুলেট করেছি। আমাদের প্রশ্নটা ছিল 1:2 সমান সমান 3:4। দ মেথডের দ এর 3টে বাহু অঙ্কন করেছি। দেখো প্রথম বাহু হলো এটা, অর্থাৎ 3 একে 3। ডান পাশে খেয়াল করবো, দ্বিতীয় বাহু হলো এটা, অর্থাৎ 3 দুগুণে 6। তৃতীয় বাহু হলো এটা, অর্থাৎ 4 দুগুণে 8। তাহলে 3:6:8। সবাইকে বুঝতে পারছো এটা? দেখি কি কেমন বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 11। জি স্যার। 11 আগে না, তোমরা আগে করে দেখো কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর কোশ্চেনটা সলভ করে দেখা, দেখি কে কে পারো। কোশ্চেন নাম্বার 12। আর যারা বুঝতে পারোনি, আমি আরো 2টা অঙ্ক করবো, তোমরা আমাকে ফলো করবে, এরপর একসময় বুঝে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 12 সবাই করো। তাপস যোগদান করতে পারছো? তাপস? জি স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12 সবাই একটু সলভ করে দেখাও। 12 নম্বর কোশ্চেন। স্যার 20, 35, 42। 35, জি স্যার। স্যার 20, 35 আর 42। ওকে ফাইন, দেখো একবার করে সবাই রেসপন্স করবে। ওকে, A:B = 4:7 আর B:C = 5:6। আমি একটু পরে নতুন করে তৈরি করে দিব, যেখানে কমপ্লেক্সিটি থাকবে, এতটা স্মুথলি পারবে না। তাহলে শুধু খেয়াল করবে, যার অবস্থান দুইবার, যারা রিটেন শিখতে না চাও, যারা শুধু টেকনিক্যালি ম্যাথটা সলভ করতে চাও, টেকনিক বা শর্টকাটেই যারা সলভ করতে চাও, তাদের একটাই পরামর্শ, যার অবস্থান দুইবার হবে সে বি দুইবার থাকতে পারে, অনেক সময় এও কিন্তু দুইবার থাকতে পারে। যার অবস্থান দুইবার থাকবে তার অ্যাঙ্গেলটা যতক্ষণ পর্যন্ত এই অ্যাঙ্গেলে তুমি কনফার্ম করতে না পারবে, ততক্ষণ শর্টকাটে অঙ্কটা মিলবে। তোমার কিন্তু এই অ্যাঙ্গেলটা যে কনফার্ম করে নিতে হবে। অর্থাৎ এ যদি দুইবার থাকে, এ কে একবার এখানে থাকতে হবে, একবার এখানে থাকতে হবে, যদি না থাকে সাজায় লিখতে হবে। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। তাহলে যেহেতু এখানে বি অ্যাঙ্গেল ঠিক আছে, তাহলে দ মেথডে অঙ্কটা মিলে যাবে। দ এর প্রথম বাহু, যারা বুঝতে পারো না আরেকবার দেখো, এটা হলো প্রথম বাহু। তো এটা আমি প্রথম দেখো 4 × 5 = 20, ভালো করে বুঝে নাও। এরপর দ্বিতীয় বাহু, এটা দেখো নিচের থেকে উপরের দিকে যাবে, অর্থাৎ 5 × 7 = 35। এরপর 3 নম্বর বাহু, তোমরা বুঝতেছো, দ উপর থেকে নিচের দিকে আসবে, 6 × 7 = 42। এরপর আমরা দেখবো সবগুলোকে ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা আছে কিনা। এই সিরিয়ালে লেখারটা টেকনিকটা বুঝো। আগে এ আছে বিধায় আগে এ লিখতে হবে, এরপরে বি, তারপরে সি। 20:35:42। আর সম্ভবত সবগুলোকে ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা নেই। এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, এটাকে 2 দিয়ে যায়, এটাকে যায়, এটা 5 দিয়ে যায়, এটা 5 দিয়ে যায়, এটা যাচ্ছে না। সবগুলোকে ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা যেহেতু নেই, তাহলে দ্যাটস দ্য কারেক্ট আনসার। এবার কোশ্চেন নাম্বার 11 সলভ করে দেখো। 11 নম্বর দেখো, একটু ঘোরানো আছে প্রশ্নটা। এক্স্যাক্টলি উত্তর যেটা সেটা কনফার্ম করে আমাকে বলবে। কোশ্চেন নাম্বার 11। তাপস দেখতে পাচ্ছ? জি স্যার, 4 দেখতে পাচ্ছি × স্যার। 7 হবে। দেখো জানতে জি চেয়েছে স্যার। এ, বাট কি জানতে চেয়েছে দ্যাটস নট আওয়ার ফোকাসিং পয়েন্ট। আমাদের পয়েন্ট হলো আমরা এবিসি কনফার্ম করে ফেলবো। 3:A। আচ্ছা, তো এমন কেউ আছে স্যার আরেকবার দেখালে ভালো হয়, আমি বুঝতে পারিনি। এমন কেউ আছে যে তুমি সে বুঝতে পারিনি, এমন কেউ আছে কিনা? মানে আমরা একটু নতুন করে তৈরি করে দিব কিছু ম্যাথমেটিক্স, সেগুলো যদি পারো তাহলে ধরে নিবে এই ম্যাথ তোমরা সবই পারবে। তাহলে কোশ্চেন নাম্বার 11 দেখো, সেম ম্যাথমেটিক্স। A:B = 3:2। আরেকটা দেখো, এরপরে কিন্তু তোমাদের দিকেই করতে হবে। B:C। তাহলে যারা একটু মেধাবী তাদেরকে বলেছি, এই টেকনিক্যালি বা শর্টকাট নিয়ম যদি তোমরা রিটেন যদি না শিখতে চাও, এই নিয়মে যদি ম্যাথ করতে চায়, তাহলে একটাই শর্ত, দ মেথডে করতে হলে যার অবস্থান দুইবার হবে তার অ্যাঙ্গেল এটাতে কনফার্ম করতে হবে, এই অ্যাঙ্গেলে তাকে থাকতে হবে। যদি না থাকে একটু সাজায় লিখতে হবে। সেটা কেমন আমি এখন একটা প্রশ্ন দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে B:C = 7:6। কি জানতে চেয়েছে এটা নিয়ে আমরা কখনো ভাববো না। আমরা যেটা করবো, A B C কনফার্ম করে ফেলবো। A B C, এই দুটো বি মিলে একটা বি, সি।
দ মেথড আশা করি সবাই বুঝে গেছে। 3 7 21 অনুপাত 7 দুগুণে 14, এরপর 6 দুগুণে 12। এখন আমি প্রশ্নের দিকে তাকায় দেখলাম এবিসি জানতে চাওয়া হয়নি, আমার কাছে জানতে চেয়েছে আগে সির মান বলো, তারপর এর মানটা বের করে দেখো। তো আমাদের সিরিয়ালে সি সবার শেষে আছে দেখো 12, অনুপাত এর মান সবার প্রথমে আছে 21। এটাকে উত্তর বলা যাচ্ছে না, কারণ উভয়কে 3 দিয়ে ভাগ করা যায়। এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 7 21। এখন আমি একটা করতে দিব, দেখি কে কে পারো। এটা যদি পারো তাহলে ধরে নিব সবাই সব ম্যাথমেটিক্স পারবে। সবার কাছ থেকে উত্তর প্রত্যাশা করবো। এমন কেউ আছে যে বুঝতে পারেনি? যদি না পারো একটু রেসপন্স করবে। সবাই একটু খেয়াল করো, এক্সাম্পল নাম্বার 2 দেখো। করো তো দেখি কে কে পারো। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ নিশ্চয়? স্মৃতি দেখতে পাচ্ছ তোমরা সবাই? তাপস? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, করো করে উত্তর বলো তো। স্যার 6 6:15 একজন উত্তর বলার চেষ্টা করেছে, বলো কত দেখি। স্যার 6:15:2। 6:50:2। এনিবডি এলস? 15:6:2। আর একজন বলেছে 15:6:2। দেখবো শেষ পর্যন্ত ফাইনালি হু ইজ রাইট ওয়ান। 6:15:2 স্যার। আচ্ছা 6:15:2। আচ্ছা, এই দুটার বাইরে আপনার উত্তর আছে কিনা? দুইটা উত্তর আমরা অলরেডি পেয়েছি, 6:15:2, 15:6:2। যেখানে একটা নিশ্চয় রাইট। 6:15:2। আচ্ছা, আর যারা পারোনি তাদেরকে আমি আরেকবার বলি, যেহেতু একটাই নিয়ম তোমরা শিখতে চাও, তোমরা শুধু দ মেথডে অঙ্কগুলো করতে চাও, এই নিয়মের ম্যাথমেটিক্স কিন্তু তোমার লাইফে অনেকবার পরীক্ষাতে পড়বে, অনেক সময় ফেস করতে পারো। তো একটু দ মেথডে যদি করতে চাও, আমি একটা টেকনিকের কথা বলেছি, অঙ্কটা একটু সাজাই নেবে। সাজানোটা কি বলো? যার অবস্থান দুইবার হবে তার অ্যাঙ্গেলটা যেন এই অ্যাঙ্গেলে হয়। আমি একটু সাজাচ্ছি দেখো। তো অঙ্কের প্রবলেমটা কোথায় ছিল? অঙ্কের প্রবলেম ছিল এখন বি দুইবার না, এখন কার অবস্থান দুইবার আছে? এ আছে দুইবার। তো আমাদের প্রশ্ন হলো এ দুইবার হোক, বি দুইবার থাক, আর সি দুইবার থাক, আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের একটাই দাবি, যার অবস্থান দুইবার হবে তার অ্যাঙ্গেলটা যেন এইভাবে থাকে। তো এ এখানে আছে, আর একটা এ যদি এখানে থাকতো তাহলে আমাদের দ মেথডে মিলে যেত। তো আমরা যেটা করবো, প্রথম লাইনটাকে সাজাই বি টু এ করে নিলাম। অর্থাৎ আগে বির মানটা লিখবো 5, তারপর এর মানটা লিখলাম 2। এ কেন এখানে লিখলাম? কারণ আমার অ্যাঙ্গেল। আর দ্বিতীয় নম্বর লাইনটা স্থির রাখলাম। স্থির রাখলেই কিন্তু আমার শর্তটা ফিল আপ হয়ে যায়। আমার একটাই দাবি, আমার যার অবস্থান দুইবার হবে তার অ্যাঙ্গেলটা কনফার্ম করতে হবে। সবাই একটু দেখো, যার অবস্থান দুইবার থাকবে তার অ্যাঙ্গেলটা আমি কনফার্ম করেছি, এই অ্যাঙ্গেলে করেছি। মাঝে মাঝে হোয়াইট বোর্ড, সবাইকে বুঝতে পারছো? যার অবস্থান দুইবার তার অ্যাঙ্গেলটা আমি কনফার্মেশন করেছি। হ্যাঁ, এখন শর্টকাটে করলে আমাদের দ মেথডেই অঙ্কটা করবো। দ এর প্রথম বাহু, দিস ইজ দ্য ফার্স্ট বাহু, এরপর এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু। হ্যাঁ, তাহলে গুণ করে দেখো, 3 5 15, এরপর 3 2 6, তারপর 2:2। এখন উত্তর লেখাটা দেখো, আমি কিন্তু জানতে চেয়েছিলাম a to b to c, ম্যাক্সিমাম ছাত্ররা ভুল করেছে। একটু ভুলটা কোথায় একটু খেয়াল করো। আমাদের যে উত্তরটা বের হয়েছে সেই উত্তর কিন্তু প্রথমে যার অবস্থান আছে তার মানটা কিন্তু প্রথমে লিখতে হবে। সবার আগে কিন্তু বি আছে। দেখো, আমাদের যে মানটা বের হয়েছে, বির মান 15 বের হয়েছে, তারপরে কিন্তু এ আছে, বির পরে এ আছে, এরপরে কিন্তু সি। তাহলে এখন আমার কিন্তু পরীক্ষাতে উত্তরটা সাজায় লেখা দাবি করেছে, তারা এ বি সি জানতে চেয়েছে। তাহলে এর মানটা সবার প্রথমে আছে 6, এরপর বি। তারপর আমি কি বলেছি দেখো, অনুপাতের প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করতে হয়, অর্থাৎ অনুপাতকে টাকায়, কেজিতে, লিটারে, মিটারে অথবা ডিগ্রিতে প্রকাশ করতে হলে অনুপাতের প্রতিটি অংশের সাথে অতিরিক্ত এক চলক ব্যবহার করতে হয়। এটা ব্যাখ্যাটা একটু দিয়ে দিই দেখো, সবাই একটু হোয়াইট বোর্ডটা খেয়াল করো। তারপর বলা হলো 50,000 টাকা দুই ভাইকে ভাগ করে দিবে 2:3 অনুপাতে। মাহমুদুল একটু বলবে, তোমার কাছে বলা হয়েছে 50,000 টাকা দুই ভাইকে ভাগ করে দাও, 2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তো এটা হলো অনুপাতের প্রতিটি অংশ,
এখন আমরা অঙ্ক না করেই বলতে পারবো আসলে কে কত টাকা পাবে। সাপোজ ক এবং খ স্যার এই দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, ক কত টাকা পাবে আর খ কত টাকা পাবে বলো দেখি, অঙ্ক না করে বল। 2x আর 3x মানে Yes, 5x ইকুয়াল টু 50,000 বললে yes. বললে হবে। সে তারপর কিন্তু x এর বলেছে মান যে 2 আর 3। ক পাবে দুই অংশ, কিন্তু কত টাকা, কত কেজি, কত লিটার, কত মিটার বলা যাবে। অনুপাতে প্রতিটি অংশের সাথে অতিরিক্ত এক চলক ব্যবহার করলে অঙ্ক না করে বলতে পারবো কর টাকা হলো 2x টাকা, আর খর টাকা হলো খ পাবে হলো 3 অংশ, কিন্তু কত টাকা, কত কেজি, কত লিটার, কত মিটার তা বলতে হলে প্রতিটি অংশের সাথে অতিরিক্ত এক চলক ব্যবহার করতে 30,000 টাকা। আমি আরো একটা দেখাচ্ছি, শুধু হোয়াইট বোর্ড দেখো, তারপরে লেকচার সাথে তোমাদেরকে নিয়ে যাবো। খেয়াল করো, একটি ড্রামে ফলের রস জুস তৈরি করা হলো। সাপোজ মনে করো 40 লিটার ফলের জুস তৈরি করা হলো। এই 40 লিটারের মধ্যে অথবা শরবত তৈরি করা হলো, এর মধ্যে চিনি আছে আর পানি, চিনি আর পানির শরবত। সাপোজ চিনি একটু পানি, চিনি আর পানি দিয়ে আমি 40 লিটারের শরবত তৈরি করলাম, অনুপাত হলো 1:3। 40 লিটার। এখন ছাত্রের কাছে জানতে চাওয়া হয়েছে তুমি বলো এই 40 লিটার যে শরবত এর মধ্যে চিনি কত লিটার। ছাত্র অঙ্ক না করেই বলতে পারবে। সে কি করে বলবে? অনুপাতের প্রতিটি অংশের সাথে অতিরিক্ত এক চলক ব্যবহার করতে হবে। বলো দেখি চিনির পরিমাণ কত লিটার? 10 লিটার। 10 লিটার। উত্তর বলা যাবে না, আমি সরাসরি তুমি তো ক্যালকুলেট না করেই অনুপাতের প্রতিটি অংশ দেখেই বলতে হবে। এক অংশ কিন্তু কত লিটার? 1 লিটার। আর পানি কত লিটার আছে? 3x। তাহলে এই চিনি আর পানি যোগ করেই তো 40 লিটারের জুস তৈরি করেছে বা শরবত তৈরি করেছে। চিনি প্লাস পানি অর্থাৎ 1 প্লাস 3x সমান সমান 40 লিটার। আমাদের অনুপাতের অঙ্কের একটাই কাজ, x এর ভ্যালু ক্যালকুলেট করা। তাহলে 3x আর x সমান 4x সমান 40। x এর ভ্যালু হলো 4 10 কে 40, 40 কে 4 দিয়ে ভাগ করলে x এর মান হলো 10 লিটার। এখন x এর মান যেখানে বসাবে সেখানে উত্তর পাবে। 1x মানে 1 গুণ 10, 3x মানে 3 গুণ 10। উত্তর পরে আগে অনুপাতের প্রতিটি অংশ দেখেই অঙ্ক না করে বলে ফেলতে হবে যে তার পরিমাণ কতটুকু। তো আসো আমার সাথে সাথে সবাই মিলে আমরা একটা কোশ্চেন সলভ করব। এরপরে তোমরা করবে, আমি দেখবো, একজন একটু হেল্প করবে। কোশ্চেন নাম্বার 30 নাম্বার কোশ্চেন সলভ করব। একজন একটু বড় করে জি স্যার। হ্যাঁ জনি বলতে চাচ্ছে, বলো দেখি কোশ্চেন নাম্বার 30 অঙ্কটা পড়ো। 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে প্রাইমারিতে পড়েছিল 2016 সালে। দেখো 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে 3:7:10 অনুপাতে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত হবে? এখন মনে করো আমরা অঙ্ক করবো না, 60 লিটার বাস এটা বুঝতে পারছি, বাট অঙ্ক না করে বলতে চাই ছোট টুকরাটা দৈর্ঘ্য কত মিটার, কত লিটার, কত কেজি, কত টাকা তা বলতে হলে হ্যাঁ, তো আমরা এভাবে ধরে ধরে নিব। সবাই হোয়াইট বোর্ডটা একটু খেয়াল করো, আমি একটা করে দিচ্ছি, এরপরে কিন্তু তোমাদেরকে আমাকে করে করে দেখাতে হবে। তাহলে ধরি প্রথম টুকরার দৈর্ঘ্য, অঙ্ক না করেই ছাত্র বলতে পারবে প্রথম টুকরার দৈর্ঘ্য কতটুকু। 3 অংশ 3x। কত মিটার? 3x মিটার। দ্বিতীয় টুকরার দৈর্ঘ্য 7x মিটার। আর তৃতীয় টুকরার দৈর্ঘ্য 10x। হ্যাঁ 10x। 10x মিটার। জি স্যার। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই সব টুকরাগুলো যোগ করেই তো মোট একটি বাঁশ আছে। সেই বাঁশের দৈর্ঘ্য হলো 60 মিটার লম্বা। তাহলে প্রথম হলো 3x, এরপরে 7x, এরপরে 10x সমান সমান এই 3 টুকরো যোগ করে টোটাল বাঁশ আছে 60 মিটার। 7x। মনে রাখবে কখনো প্লাস হয় কখনো মাইনাস হয়, এটা খেয়াল করতে হবে। তারা যদি যোগ করে উত্তরটা জানতে চায় আমরা যোগ করব, তারা যদি পার্থক্য লিখে রাখে আমরা যোগ করব। এখন যোগ করা দেখো 3x আর 7x, 10x আর 10x মোট 20টা x সমান সমান 60। x এর ভ্যালু ক্যালকুলেট করব, 60 কে 20 দিয়ে ভাগ করব, তাহলে 3 × 60 x এর ভ্যালু হলো 3। x এর মান বের করলে আমাদের উত্তরটা বেসিক্যালি হয়ে যায়। এবার x এর মানটা যেখানে আমাদের যা জানতে চাইছে সেখানে বসালে হবে। সব টুকরোগুলো সাইজ জানতে চাই, তাহলে x এর মানটা একটু এখানে বসাই দিলে গেট ইউ আনসার। সবাই কি বুঝতে পারছো? x এর মান যদি 3 হয় তাহলে সব থেকে ছোট হলো 3 × 3 = 9। এরপরে দেখো 7x মানে 3 × 7 = 21, 10x মানে 3 × 10 = 30। সব থেকে ছোট টুকরা 9 মিটার, এরপরে 21 মিটার, এরপরে 30 মিটার। এখন তোমরা আমাকে করে দেখাবে, তোমরা সবাই দুইটা অঙ্ক করবে, সেই দুটো আমি হেল্প করবো, এরপরে আশা করবো সবগুলো পারবে। কোশ্চেন নাম্বার 30 আমরা সলভ করলাম।
আর 31 মূলত পার্টনারশিপ বিজনেসের অঙ্ক, এটা আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, তোমরা আমাকে করে দেখাও। 37তম বিসিএস পড়েছে, এটা একটু পরে করতেছি, তোমরা করো 38, কোশ্চেন নাম্বার 38 একটু দেখো। 38 নাম্বার, এটা প্রাইমারিতে পড়েছে। 38 নাম্বার পড়ে শোনাও তাপস। ও তাপসের নেটওয়ার্কের সমস্যা। হিরোলাল কোন বলো দেখি, কোশ্চেন নাম্বার 38। খোকন ও মন্টুর আয়ের অনুপাত 9:4। খোকনের আয় 90 টাকা হলে মন্টুর আয় কত? তো সবাই একটু করো দেখি, কে কে পারো। আর হিরোলাল বলছে, আমি একটু লিখছি 38, কোশ্চেন নাম্বার 38। অঙ্ক না করে 40 বলো। টাকা হবে। 40 টাকা। হ্যাঁ, অনেকে উত্তর করে ফেলছে। যারা একটু উইক আছে তারা একটু খেয়াল করো, কোশ্চেন নাম্বার 38। হিরোলাল বলো দেখি, অঙ্ক না করে খোকনের আয় কত টাকা? তার 9x টাকা। ধরি খোকনের আয় 9 অংশ মানে কত টাকা? 9x টাকা, ক্লিয়ার। আর মন্টুর আয় কত টাকা? 4x টাকা। 4x টাকা। এখন এরপরে তোমরা যে জিনিসটা খেয়াল করবে পরীক্ষাতে, যদি এই প্রশ্নকর্তা বলতো খোকন ও মন্টুর আয় একসাথে 1300 টাকা, তাহলে আমরা শর্ত মতে দুইজনের টাকা যোগ করে লিখতাম 1300 টাকা। যদি তারা বলতো খোকন ও মন্টুর আয়ের মধ্যকার পার্থক্য 90 টাকা, তাহলে আমরা এই দুটো বিয়োগ করে লিখতাম 90 টাকা। কিন্তু এই প্রশ্নকর্তা বলেছে শুধু খোকনের আয় লেখা আছে, দেখো ম্যাথমেটিক্সটা খেয়াল করো, এখানে শুধু লেখা আছে খোকনের আয় 90 টাকা, অনলি খোকনের আয় লেখা আছে 90 টাকা। তো আমাদের দৃষ্টিতে খোকনের আয় হলো 9x, আর প্রশ্নকর্তা বলছে 9x সমান সমান 90 টাকা। একজনেরটা লেখা আছে, এই জন্য শর্ত মতে একজন সমান সমানই 90। যদি দুইজনের টাকা যোগফল থাকতো আমরা দুটো যোগ করতাম, যদি দুইজনের টাকার পার্থক্য থাকতো আমরা বিয়োগ করতাম। আমাদের একটাই উদ্দেশ্য, এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করা। এক্স এর মান হলো 90-কে 9 দিয়ে ভাগ করলে 10 টাকা। এই এক্স এর মান যেখানে বসাবে সেখানে উত্তর পাবে। মন্টুর আয় কত? 4x, তো 4 গুণ 10 মানে 4×10 = 40 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আরেকটা করে দেখাও দেখি। কোশ্চেন নাম্বার 50, 50 নাম্বার দেখো, এটা প্রাইমারিতে পড়েছে। কোশ্চেন নাম্বার 50। পঞ্চাশ নাম্বার কোশ্চেন, একটু পড়ো দেখি, একজন পড়ে শোনাও। বিপিন কুমার শুনতে পাচ্ছ? বিপিন, জি স্যার। বিপিন ক পড়ো। ও খ এর বেতনের অনুপাত 7:5। ক খ অপেক্ষা 400 টাকা বেশি পেল, খ এর বেতন কত? বেশি পেলে ক্ষয়ের বেতন কত টাকা? তুমি কি পারছো অঙ্কটা? তুমি বলো, আমি লিখবো। বিপিন বলবে, না সবাই স্যার, শুনবে। করছি। হ্যাঁ বলো, বিপিন বলো দেখি। ধরি ক্ষয়ের বেতন কত টাকা? স্যার 7x টাকা। ওকে, আমরা ম্যাথমেটিক্সটাও দেখবো নিশ্চয়ই, প্লাস হোয়াইট বোর্ডটাও দেখবো, দুটো কম্বিনেশন করে শিখি। তো বিপিন বলেছে ধরি ক্ষয়ের বেতন। অঙ্ক না করে আমরা বলেছি অনুপাতের প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করতে হলে এর সাথে অতিরিক্ত এক্স চলক ব্যবহার করতে হয়। ক ক্ষয়ের বেতনের অনুপাত 7:5, মানে ক আসলে 7x টাকা বেতন পাই, আর ক্ষয়ের বেতন হলো, সবাইকে বুঝাতে চাচ্ছি কখন 5x যোগ করতে হয় আর কখন বিয়োগ করতে হয়, 5x টাকা। এরপরে শর্ত মতে আমরা 1000 টাকা হবে। 1000 টাকা, ক্ষয়ের বেতন 1000। শর্ত মতে প্রশ্নকর্তা যদি বলতো ক আর ক্ষয়ের বেতন একসাথে 1200 টাকা, আমরা দুটো যোগ করতাম। প্রশ্নকর্তা যদি দুইজনের বেতনের বিয়োগ পার্থক্য করে দেয়, তাহলে আমরা বিয়োগ করব। যদি একজনের বেতন লিখে দেয়, আমরা একজনের টাকা সমান সমান লিখবো। কি লেখা আছে বিপিনের পরের লাইন? ক খ অপেক্ষা 400 টাকা বেশি পেল, ব্যবধান লেখা আছে। 400 টাকা বেশি পেলে ক খ টাকা এর বেতন কত? ক বলেছে খ থেকে 400 টাকা এই বেশি। 7x - 5x। ক বলেছে সে খ অপেক্ষা 400 টাকা বেশি, এদের দুজনের মাঝখানে ব্যবধান হলো 400 টাকা। যদি ব্যবধান দেওয়া থাকে বিয়োগ করতে হয়, যদি দুজনের টাকা যোগ করা থাকে তাহলে যোগ করতে হয়, যদি যে কোনো একজনের টাকা উল্লেখ থাকে একজনের টাকা সমান সমান লিখতে হয়। এখানে বলেছে ক টাকা, আমাদের দৃষ্টিতে ক পাই 7x টাকা, খ পাই 5x টাকা, 2x টাকা বেশি হওয়ার কথা। আর প্রশ্নকর্তা বলছে 400 টাকা বেশি, তার মানে এই 2x সমান সমান 400 টাকা। একটু খেয়াল করো, যারা মেধাবী তারা নিশ্চয়ই 7x - 5x এত কথা লেখার দরকার নেই, তারা এখানে দেখেই বুঝতে পারে ক টাকা 7x, খ টাকা 5x, কত 2x টাকা বেশি পেয়েছে, তার মানে 2x সমান সমান 400। অথবা
যারা স্বাভাবিকভাবে শিখতে চায় তারা ব্যবধান বা বিয়োগফল থাকে বিয়োগ করব, যোগফল দেওয়া থাকলে যোগ করব। তো দেখো ক খ অপেক্ষা 400 টাকা বেশি, আর আমরা এখানে ব্যবধান করে দেখলাম কত টাকা মাইনাস কত টাকা সমান সমান 400 টাকা। তাহলে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, 400 কে 2 দিয়ে ভাগ করলে 200 টাকা। এখন যারটা জানতে চাইছি সেখানে আমরা এক্স এর মান বসাবো। ক এর বেতন কত? 5x মানে 5 গুণ 200, 1000 টাকা। বলো দেখি কে কে ধরি ক এর বয়স হলো 4x বছর, আর খ এর বয়স তো লেখা আছে 7x বছর। এখন খেয়াল করবো প্রশ্নকর্তা যদি আমাকে বলতো ক আর খ এর বয়স একসাথে 50 বছর, আমরা দুজনের যোগ করতাম, কিন্তু বলা হয়তো তাদের বয়সের অন্তর মানে বিয়োগফল। তো যদি বিয়োগ করতে বলে তাহলে আমরা বলেছি আমরা বিয়োগ করবো, যোগ করতে বললে আমরা যোগ করবো, বিয়োগ করতে বললে আমরা বিয়োগ করবো, ব্যবধান লেখা থাকলেও আমরা বিয়োগ করবো। তো বিয়োগ করতে হলে নিয়ম হলো আগে বড়টা লিখতে হয় তারপরে ছোটটা লিখতে হয়। 7x - 4x সমান সমান 15 বছর। 4টা x 7টা x থেকে বাদ দিলে 3টা x থাকে সমান সমান 15। x এর মান 15 কে 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15। x এর মান তোমার টার্গেট, x এর মান বের করে যেখানে বসাবে সেখানে উত্তর পাবে। ক এর বয়স কত? 4 গুণ x এর মান 5, 4 × 5 = 20 বছর, 7 গুণ x এর মান 5, 5 × 7 = 35 বছর। তাহলে একজনের 20 আর একজনের 35 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি এই নিয়মের ম্যাথমেটিক্স তোমরা সব পারবে? এটা না পারলে কিন্তু বিসিএস এর পরের ধাপ করা যাবে না। বিসিএস এর কোশ্চেন টাইপ 5 আমরা এখন যেটা করাবো। স্যার এটা কি শর্টকাট মেথড নাকি রিটেন? এইটা রিটেন। বিদ্যমান একটা মিশ্রণ অলরেডি থাকে, তার সাথে আর কি পরিমাণ কোন একটি জিনিস নতুন করে মিশালে আরেকটি নতুন অনুপাত সৃষ্টি হয় তার পরিমাণ ক্যালকুলেট করা। আমরা সরাসরি 65 নাম্বার কোশ্চেন আগে দেখি, এটা বিসিএস এর রিয়েল কোশ্চেন 35 35তম লিখে। আর অঙ্কটা বুঝে নাও। 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। এটা হলো বিদ্যমান অনুপাত, আগে থেকেই একটা জুস তৈরি করা আছে ড্রামে, 60 লিটার ফলের জুস, তার মধ্যে আম আর কমলা আছে 2:1। এটা বলা হয়েছে অনুপাতের বিদ্যমান মিশ্রণ, মানে আগে থেকেই 60 লিটার জুস তৈরি করা আছে। এবার তোমার কাছে প্রশ্ন করা হয়েছে ওই জুসের মধ্যে কমলার রসের পরিমাণ আর কত লিটার বৃদ্ধি করলে নতুন আরেকটি অনুপাত সৃষ্টি হবে 1:2। এই কথাই বলেছি। দেখো কোন একটি জিনিস আর কি পরিমাণ মিশালে নতুন আরেকটি অনুপাত সৃষ্টি হয়, কি পরিমাণ মিশাবো তার পরিমাণ ক্যালকুলেট করবো। কোশ্চেন নাম্বার 65। সুখবর হলো যে অনুপাতে প্রতিটা অঙ্কে একই নিয়ম, তুমি একটা করে দিলে কেউ যদি সেই অঙ্কটাকে বাম পাশে রেখে টাইপ 5 এর যত ম্যাথমেটিক্স আছে মিশ্রণে সবগুলো করে, সবগুলো স্মুথলি মিলে যাবে। কারণ পরীক্ষা এখানে লেখা আছে আম আর কমলার অনুপাত, পরীক্ষাতে হয়তো বা থাকবে কেরোসিন আর পেট্রোল, অথবা এসিড আর পানি, অথবা সোনা আর তামা, বা অক্টেন আর পেট্রোল, যেভাবেই থাকুক না কেন দুটো জিনিসের মিশ্রণই থাকবে মূলত। তো এখান থেকে তোমরা আমাকে প্রথম ধাপটা করে দিবে টাইপ 4 এর অনুরূপ। একটু আগে শিখলাম আমরা 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। এটা আগেই তৈরি করা আছে। এই 60 লিটারের মধ্যে আম কতটুকু কমলা কতটুকু এটা আগে সবাই বের করে দেখো আমার। এই পর্যন্ত অর্ধেক। আম 40 লিটার, কমলা 20 লিটার। 2x আমি কমলা বলছি, 1x। মিশ্রণের এই অঙ্ক দুটো ধাপে করতে হবে। একটা ধাপ হলো টাইপ 4, 60 লিটার ফলের জুস তৈরি করেছো, এর মধ্যে আম আছে 2 অংশ, কমলা আছে 1 অংশ। তোমাকে বলতে হবে আম কয় লিটার, কমলা কয় লিটার। এই পর্যন্ত একটা অঙ্ক। তারপরে না নতুন করে আবার মিশালে আবার নতুন অনুপাত, সেটা পরে। দুটো ধাপে অঙ্কটা করবো। আগে তোমরা যেভাবে আগে করিয়েছি, ধরে আমের পরিমাণ 2x লিটার, কমলা 1x লিটার, এইভাবে এটা করো। আর যারা জি পারবে স্যার, না, x এর মান 20 বেরিয়েছে। আচ্ছা যারা একটু উইক স্টুডেন্ট আছো বা আজকে নতুন করে শিখতেছো, এর আগে কখনো আমার সাথে ক্লাস করোনি, তারা আগে দেখো একটা আমি কিভাবে করি, আর খাতায় উঠাই নিব অঙ্কটা, তারপরে আমরা দেখো হোয়াইট বোর্ড নিশ্চয় দেখতে পাচ্ছ, একটু পাশে রাখছেন। 60 লিটার ফলের রসে আম ও কমলা হলো 2:1। তাহলে দুটো ধাপে অঙ্কটা করবো, তারপর আমি রিটেন করাচ্ছি এটাও। তো এই প্রথম ধাপটা হলো টাইপ 4 এর মতো। আম আছে 2x লিটার আর কমলা আছে 1x লিটার। কত কেজি, কত লিটার, কত মিটার তা বলতে হলে অনুপাতের প্রতিটি অংশের সাথে অতিরিক্ত x চলক ব্যবহার করতে হয়। ভালো করে বুঝে নিবে। আমি 65 একটা অঙ্ক করাবো, তোমরা সব অঙ্কগুলো এই অঙ্কটাকে বাম পাশে রেখে একই জিনিস, শুধু ভাষাগত পার্থক্য হবে, অঙ্ক ডিজিট চেঞ্জ হবে, আর কিছুই না। তাহলে ধরি আমের পরিমাণ, লেখা আছে 2 অংশ, তাহলে আমের পরিমাণ কত লিটার? অলরেডি একটি ড্রামে তুমি জুস তৈরি করেছো 60 লিটারের জুস, তার মধ্যে আম আছে 2x লিটার, আর কমলার পরিমাণ আছে হলো 1 অংশ মানে 1x লিটার। শর্ত মতে
তুমি আম প্লাস কমলা এই দুটো যোগ করে একসাথে জুস তৈরি করেছো 60 লিটারের। ভালো করে বুঝে নাও সবাই, এই অংশটা 2x আর 1x সমান সমান যোগ করলে 3x। আমার কমলার জুস তৈরি করেছে 60x, x এর ভ্যালু হলো 60 কে 3 দিয়ে ভাগ করলে x এর মান হলো 20। x এর মানটা এখানে বসাও। তাহলে দেখো এখানে কি আসে, আম আসতেছে 2x মানে 20 দুগুণে 40 লিটার, আর কমলা 1x মানে 20 লিটার। এটা হলো প্রথম ধাপ, টাইপ 4 এর মতো। ঠিক এ পর্যন্ত সবাই উঠায় নাও, এরপর দ্বিতীয় ধাপ করলে অঙ্কটা হয়ে যাবে। এ পর্যন্ত লেখা হয়েছে কি তোমাদের হিরোলাল কুন্ডু? জি স্যার হয়েছে। তাহলে আমের পরিমাণ হলো 2x আর কমলা হলো 1x। ওখানে লেখা আছে দেখো আম আর কমলা, তাহলে বিদ্যমান অনুপাত। টাইপ 5 এর হেডলাইনে লেখা আছে বিদ্যমান একটি মিশ্রণের সাথে আর কি পরিমাণ নতুন করে মিশালে নতুন আরেকটি যে অনুপাত সৃষ্টি হয় তার পরিমাণ ক্যালকুলেট করো। আগে আমাকে দেখতে হবে যে 60 লিটারের অলরেডি জুস তৈরি করা আছে, তার মধ্যে আম আছে কতটুকু, কমলা আছে কতটুকু, কেরোসিন আছে কতটুকু, পেট্রোল আছে কতটুকু, সোনা কতটুকু, তামা কতটুকু। শুধু ভাষা চেঞ্জ হবে, অঙ্ক সব সেম। হ্যাঁ, কি কি থাকে ভাষা? তামা, লোহা, সোনা, তামা, কেরোসিন, পেট্রোল, এসিড, পানি, অক্সিজেন, ডিজেল, বা আমার কমলা সিনিয়র লেবুর শরবত যেটাকে বলা হয় সিনিয়র পানি। এভাবেই থাকবে ম্যাথমেটিক্স। সবার কি লেখা হয়েছে এই পর্যন্ত? জিতেন কুমার? জি স্যার লিখেছি। আচ্ছা, তোমরা যারা নতুন, জিনিয়া, আফরিন, জাফরিন লিখতে পারছো তোমরা সবাই? ওকে, তাহলে আমি এটা এই পর্যন্ত বসে দিচ্ছি। দেখো এর পরের ধাপ, আবার কথাটা লিখে আমরা যেটা করব, অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ। তোমরা নিশ্চয়ই জানো অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ। এখানে তোমাদের যেমন বের হয়েছে আম আর কমলা, কোন কোন অঙ্কে বের হবে কেরোসিন বা পেট্রোল অথবা অক্সিজেন বা ডিজেল। এটা যেভাবে বের হবে ঠিক সিরিয়ালটা সেভাবেই রাখতে হবে। আম বাই কমলা, দেখো আম বাই কমলা, আম আছে 40 লিটার, কমলা আছে 20 লিটার, আম বাই কমলা লিখেছি। কারণ এটা বেসিক্যালি এর আগের যে স্টেপটা সেটা হলো লেখা উচিত ছিল আম ইস্টু কমলা, কিন্তু আমরা জানি অনুপাত এক ধরনের ভগ্নাংশ, এই জন্য সরাসরি আমি ভগ্নাংশ আকৃতিতে লিখেছি। দেখো তাহলে যেটা বের হয়েছে সেটাই আমি লিখেছি 40/20 সমান সমান। এরপর অঙ্কটা একজন একটু পড়ে শোনা, এই জায়গায় মাথা ঠান্ডা রাখবে তোমরা পরীক্ষার হলে। এখানে লেখা আছে দেখো কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে নতুন করে, দেখো জুসের মধ্যে আমার কমলা জুসের মধ্যে কমলার মেশাতে জি হবে। স্যার, কমলার রসের সাথে প্লাস দিতে হবে। এখানে এই জায়গাটাতেই লার্নিং যে নতুন করে এই জুসের মধ্যে কমলার রস মেশাবে নাকি আমের রস মেশাবে, সেই লাইনটা পড়ে নিতে হবে। এখানে তারা বলে রাখছে দেখো কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে নতুন অনুপাত হবে 1:2। তাহলে নতুন করে কমলা মেশাতে হলে কমলার সাথে যোগ করবো, আমের রস মেশাতে হলে আমের সাথে যোগ করতাম। তারা বলেছে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে। হোয়াইট বোর্ডটা খেয়াল করো, আমার 40 তো আম আর 20 হলো কমলা। তাপস ভালো করে বুঝে নেবে। যদি প্রশ্নকর্তা বলতো আর কত লিটার আমের রস মিশালে, তাহলে এখানে ধরে নিতাম এখানে ক লিটার আমের রস মিশাতাম, কিন্তু প্রশ্নকর্তা আমের রস মিশাতে বলে না, উপরে তো আম। আমাকে বলে স্যার কত লিটার কমলার রস মিশালে, তো আমরা ধরে নিলাম ক লিটার মিশালে। সবসময় ক ধরবে কেন? কারণ একবার এই ধরেছি তো, এই জন্য একটু ভিন্ন চলক ক ব্যবহার করেছি। নতুন একটি অনুপাত হবে 1:2, মানে 1/2। একবারে শুরুতে আজকে বেসিক ক্লাসে বোঝাই নিয়েছি অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ। 1/2 নতুন অনুপাত প্রশ্ন উল্লেখ করা থাকবে। আমার কমলা বা কেরোসিন পেট্রোল তোমরা বের করতে পারবে। তোমাদের যে জায়গাতে ভুল হয়, উপরেরটার সাথে যোগ করতে বললে উপরের সাথে ক লিটার যোগ করবে, নিচেরটার সাথে যোগ করতে বললে নিচের সাথে যোগ করতে হয়। এই জন্য অঙ্কটা ভালো করে বুঝে নিতে হবে। ওখানে লেখা আছে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে, তো কমলা তো 20 লিটার, তাহলে 20-র সাথে যোগ হবে। এখন এটা আড়াআড়ি গুণ করলে কর মানটা বের করলেই তোমার উত্তরটা হয়ে যাবে। গুণ করাটা একটু দেখো সবাই, সংক্ষেপে গুণ করতেছি। ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিবে, 20-এর সাথে 1 গুণ করলে 20 × 20 প্লাস কর সাথে 1 টাকা গুণ করলে ক 1 × ক, 40 × 2 = 80 টাকা। নিশ্চয় বুঝতেছো ক এর মানটাই তোমার উত্তর। 80 টাকা 20 অপোজিটে গেলে বিয়োগ হয়ে জি যায়, স্যার, 80 60। থেকে 20 বিয়োগ করলে 60 টাকা বা 60 লিটার ইজ দ্য কারেক্ট আনসার। অঙ্কটি সবাই উঠায় নাও, তাহলে দুইটা ধাপে মিশ্রণের বিশেষে সব অঙ্ক মিলে যাবে। এখন তোমরা আমাকে একটা করে দেখাবে, যেভাবে করেছি এটা বাম পাশে রেখে সব অঙ্ক করতে পারবে। দেখো এই প্রশ্নটা 21তম বিসিএস এবং 17তম বিসিএস দুইবার পড়েছে, কোশ্চেন নাম্বার 69। এটা সবাই পারলে আমি ধরে নিব যে এই জাতীয় ম্যাথমেটিক্স আমরা সবাই পারবো। দুইটা ধাপে অঙ্কটা করবো তোমাকে।